সেলস বৃদ্ধির কিছু উপায়। একদমই সেলসের বেসিক কোনো লেভেলে যাচ্ছি না। বেসিক লেভেলে একেবারে আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে সেখান থেকে সামনের দিকে যাবেন, সেলসের জন্য কোন কোন বিষয় জানা দরকার আপনার, সেলসের জনককে, সেলসের জন্য কতগুলো মেথড পৃথিবীতে আসছে, কতগুলো বই পড়া দরকার বা কতগুলো টেকনিক আপনার অবলম্বন করা দরকার, এত ডিটেলে আসলে ওইভাবে যাওয়ার মতো একবার বেসিক লেভেলের ওই আলোচনাগুলোতে এই মুহূর্তে যেতে পারবো না। এখন যেটা করা যাবে বা সেলস নিয়ে এখন যে সেশনগুলো আমার করার ইচ্ছা আছে এবং করব, সেটা হলো একদমই অ্যাডভান্স লেভেলে কিছু যাবে। সেটা হচ্ছে যারা ইতিমধ্যে উদ্যোগ শুরু করেছেন, উদ্যোগ নিয়ে যাদের পরিকল্পনা আছে যে ভালো কিছু করবেন বা সামনে হয়তো উদ্যোগ শুরু করবেন, তো তাদের জন্য একেবারে স্পেসিফিক সেলস কিভাবে করা দরকার, সেলসটা কমে যাচ্ছে আর কেন কমে যাচ্ছে সেটা হয়তো আপনাকে ওইভাবে আমি ফাইন্ড আউট করে দিতে পারবো না, কিন্তু সেলসটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটার উপর কিছু টিপস, কিছু গাইডলাইন আপনাকে দিতে পারবো। সেখান থেকে হয়তো 20টা গাইডলাইনের মধ্যে 2টা গাইডলাইন আপনার খুব ভালো লাগতে পারে, আপনার পছন্দ হতে পারে। এখান থেকে 5টা হয়তো আপনি অ্যাপ্লাই করলেন আপনার উদ্যোগে, সেখান থেকে 2টার হয়তো খুব বেটার রেজাল্ট পেলেন। মানে আমার উদ্দেশ্যটাই এরকম যে যে টিপসগুলো শেয়ার করবো সেলসের উপরে, যে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের যে টিপসগুলো শেয়ার করবো, সেগুলো আপনাদের উদ্যোগে যদি অ্যাপ্লাই করেন, সেখান থেকে হয়তো বা বেটার কোনো রেজাল্ট আপনার পেতে পারেন। তো যদি পান, সেটাই আসলে আমার জন্য সবচেয়ে বড় সাকসেস বলে আমি মনে করি, এবং আমার উদ্দেশ্যও কিন্তু আসলে সেটাই। যাই হোক, যদি এই সেশন চলা অবস্থাতে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাকে দয়া করে করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার, যদি কোনো প্রশ্ন থাকে। তবে সেশন চলা অবস্থাতে দয়া করে প্রশ্নটা না করে আপনারা সম্ভব হলে এটা একটা নোট ডাউন করে রাখবেন। নোট দেখে দেখে আমরা হয়তো পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলতে পারবো। তো যাই হোক, আমার মনে হয় বিষয়গুলো সবাই ক্লিয়ার। একটু যদি যে কোনো একজন একটু কথা বলে সংকেত দেন যে হ্যাঁ, এখন পর্যন্ত যে কথাগুলো আমি বলেছি সেটা সব কিছু ঠিকঠাক আছে, আপনারা শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, সেলস বৃদ্ধির কিছু টিপসের মধ্যে আমি একেবারে গতানুগতিক ধারায় হয়তো আলোচনাটা করব না, একটু ঘুরিয়ে পেঁচে একটু বোঝানোর মতো করে হয়তো আলোচনা করব। তাতে করে হয়তো আপনাদের ওই যে 2টা জিনিস হতে পারে, এক হচ্ছে আপনার ব্রেনে একটা কমান্ড যাবে, সেকেন্ড হচ্ছে আপনার ব্রেনে এটা একটা নোট ডাউন হয়তো হয়ে থাকতে পারে, একটা নোট হয়ে থাকতে পারে, সম্ভাবনা হয়তো আছে যদি সেটাকে সেভাবে কাজে লাগান। সেলস একটা শক্তি, আপনারা জানেন। সেলস আমার প্রথম যে সেশনগুলো ছিল সেই সেশনগুলোতে আমি বলেছিলাম পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী যে 2টা ওয়ার্কফোর্স আছে তার মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী 2টা ওয়ার্কফোর্স, একটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে সেলস। কেন পৃথিবীর একেবারে শক্তিশালী 2টা ওয়ার্কফোর্সের মধ্যে এটা একটা? আপনার সেলস আছে, আপনার দেশের একটা পণ্যের সেলস আছে, মানে আপনি পৃথিবীকে ডমিনেট করবেন। আজকে চায়নাকে দেখেন, আজকে আমেরিকাকে দেখেন, ফ্রান্স দেখেন, জার্মানি দেখেন, তারা ওয়ার্ল্ডের ছোট ছোট দেশগুলোকে ডমিনেট করে। কি দিয়ে ডমিনেট করে? যুদ্ধ করে। এরা কি আমার আপনার মাথার উপর কি বন্দুক ঠেকায় বলে যে এই বন্দুক ঠেকায় বসে আছে, আমাদের কথা শুনতে হবে, না আসলে মেরে ফেলবো, এমন কিছু বলে? নিশ্চয়ই না। তারা কি করে? তারা এই সেল দিয়ে কিন্তু ডমিনেট করে পৃথিবীকে, পুরো পৃথিবীকে ডমিনেট করতেছে। আপনি বলতেই পারবেন না কোন পণ্য কোন দেশের, কিন্তু আপনি পণ্য খাচ্ছেন, পণ্য ব্যবহার করতেছেন, সেই পণ্য প্রতিনিয়ত আপনার ফ্যামিলিতে ব্যবহার করছেন। একেবারে আমরা ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমাতে যাচ্ছি, এই পুরো সময়টা পর্যন্ত এমন বহু পণ্য ব্যবহার করি। সেই পণ্যর জনককে, সেই পণ্য কোথায় উৎপাদিত হয়, সেই পণ্যের কোয়ালিটি কি, সেই পণ্যের না কোয়ালিটিটা মোটামুটি আমরা ধারণা আছে, কিন্তু সেই পণ্য কিভাবে আমাদের হাত পর্যন্ত আসতেছে এর সামান্যতম ধারণা আমরা কেউ রাখি না। কিন্তু এই পণ্যের মালিক যিনি, এই অর্গানাইজেশন যিনি ডিল করেন এই পণ্যটা, যে কোম্পানির, তাদের কিন্তু ঘুম নাই। কারণ তারা জানে যে সেল পড়ে গেলে আমি কিন্তু শেষ। আপনাদের অনেকের মনে থাকার কথা, যারা মোটামুটি এখানে সিনিয়র আছেন তারা মনে করতে পারবেন 2009-10-এর দিকে গ্রামীণ ফোনের খুব জনপ্রিয় কয়েকটা বিজ্ঞাপন ছিল। তার মধ্যে একটা বিজ্ঞাপন, প্রায় প্রত্যেকটা বিজ্ঞাপনের শেষে গিয়ে বলতো কাছে থাকুন, এরকম একটা শব্দ বলতো কিন্তু গ্রামীণ ফোনে, কাছে থাকুন। তো কাছে থাকুন মিন কি? কেন থাকতে হবে কাছে? কাছে না থাকলেই তো মরণ। আপনি যদি গ্রামীণ ফোন সিমটা যদি ব্যবহার না করেন, ওর জন্য বিপদ তো। শুধু আজকে আবার ডাক দেন গ্রামীণ ফোনের, এই কারণে গ্রামীণ ফোনের সিম আর ইউজ করা যাবে না। শুধু একটা ডাক দেন, 24 ঘন্টার মধ্যে দেখেন ধস নেমে যাবে। এগুলো হচ্ছে, কিন্তু এগুলো হয়। সেল না থাকলে আপনার পণ্য কি এটা বিএমডাব্লিউ, নাকি রকেট বিক্রি করেন, না হেলিকপ্টার বিক্রি করতেছেন, নাকি আপনি বড় বড় ওই যে শিপ বিক্রি করছেন, নাকি হালুয়া রুটি বিক্রি করছেন? ভাই এগুলো কেউ কাউন্ট করবে না, এগুলো গোনার সময় নাই কারো। আপনার পণ্য সেল হইতে হবে। কি পণ্য সেটা খুব গুরুত্বপূর্ণ না।
একদমই গুরুত্বপূর্ণ না। আপনার খুব দামি পণ্য আছে, চমৎকার শোরুম আছে, কিন্তু আপনার পণ্য বিক্রি হয় না, ভ্যালু নাই, এক পয়সার ভ্যালু নাই। পৃথিবীতে এরকম অসংখ্য পণ্য আছে, চাইলে 2, 4, 10টা পণ্যের উদাহরণ আমিও হয়তো এখন আপনাদেরকে দিতে পারবো, সেটাতে সময় নষ্ট হবে, সেটার দিকে যাচ্ছি না। শুধুমাত্র এই তথ্যটুকু জানিয়ে রাখলাম, সেটা হচ্ছে সেলস। আমরা যে কথাটা এই জন্যই বলা যে আমরা সেলসটাকে এখনও মানে ওই যে হালুয়া রুটির মতো মনে করি। হ্যাঁ, একদমই হালুয়া রুটির মতো মনে করি যে সেলসটা এটা কোনো ব্যাপার নাকি। অনলাইনে আসবো, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে আমি আছি, আমার প্রোফাইল আছে, 2, 4, 5টা করে পোস্ট করে দিব, ধোঁয়ায় প্রোডাক্ট সেল হবে না ভাই। ধোঁয়ায় প্রোডাক্ট সেল হয় না, ধোঁয়ায় প্রোডাক্ট সেল হয় না আসলে। ধোঁয়ায় প্রোডাক্ট সেল হলে হিস্ট্রিটা ভিন্নভাবে লেখা হইতো, ভিন্নভাবে লেখা হয় না। আপনি যতই গল্প শোনান আমাকে, আপনি যত রিভিউ পোস্ট করেন, আপনি যত রকমের তথ্য শেয়ার করেন, ভাই আমরা টেকনিক্যালি বিষয়গুলো জানি, টেকনিক্যালি বিষয়গুলো আমরা হ্যান্ডেল করি, আমরা ফিজিক্যালি দেখি এগুলা। একজন উদ্যোক্তা তার অ্যাক্টিভিটিস কী, তার নিজের কোয়ালিটি কী, সেই কোয়ালিটির উপর বেস করে তার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের উপর বেস করে সে কত টাকার পণ্য মাসে সেল করতে পারে, এটা একবারে পুরোপুরি একটা পারসেপশন আমাদের মধ্যে আছে। এটা আমরা রাখি, কারণ এগুলো আমরা অ্যানালাইসিস করি, এগুলো আমরা দেখি, এগুলো আমাদের দেখতে হয় আসলে। কাজেই এটা ওই যে বললাম যে আমরা চিন্তাই করি যে আমাদের একেবারে সহজ ব্যাপার মনে হয়, সেল আসবো, 10টা পোস্ট করব, বিভিন্ন গ্রুপে যাব, তাইরিনাইডে করব, সেল হয়ে যাবে। না, এটা হয় না আসলে, এভাবে কখনোই হয় না। যদি সেটাই হয়তো সেলস স্পেশাল একটা সাবজেক্ট হইতো না, সেলস এটা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বড় দামি দামি মানুষগুলো এটা নিয়ে কাজ করতো না, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি দামি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে সেলসের জন্য সবচেয়ে চৌকস ব্যক্তিটাকে হায়ার করতো না। কাজে সেলটা কোনোভাবেই হালুয়া রুটের মতো ব্যাপার না, ওই মামা বাড়ির মোয়া টাইপের কিছু, এরকম কিছু না। আসলে সেলটা খুবই সিরিয়াস একটা ইস্যু, খুবই সিরিয়াস একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আপনার সেভাবেই ডিল করতে হবে। সেলকে নিয়ে যদি চিন্তা করতে হয় আপনাকে, তাহলে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, এটা নিয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। দেন আপনি ধীরে ধীরে একটা সময় পরে গিয়ে হয়তো আপনি ভালো একটা রেজাল্ট এখান থেকে গেইন করতে পারেন। কারণ সেল, পণ্য বিক্রি পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা কাজ। এই পৃথিবীতে যত কঠিন কঠিন কাজ আছে তার মধ্যে অন্যতম, আপনি 10টার মধ্যে হয়তো 10টা কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে সেল। কারণ সেলের আরেকটা বাংলা রূপ বা চরিত্র যেটা বা মেসেজ যেটা, সেটা হচ্ছে আপনি কোনো একটা পণ্য বা কোনো একটা সেবা কিছু একটা বিক্রি করে আপনি মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসবেন। মানে মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসা, টাকা বের করা, এটা যে পৃথিবীতে কতটা দুরূহ কাজ, কতটা কঠিন কাজ, এটা যারা করে তারাই শুধু বুঝতে পারবে। যে সেলটাকে তো আমরা এতটা গুরুত্বই দিই না আসলে। সেলটাকে তো একেবারে সিলি একটা ব্যাপার মনে হয় আমাদের কাছে, যে এর চেয়ে সাধারণ কোনো ব্যাপার আসলে হতেই পারে না। কিন্তু আসলে এটা কোনো সাধারণ ব্যাপার না। বিশেষ করে অনলাইনে একটা পণ্য মানুষ শুধু ছবি দেখে বা একটা ভিডিও দেখে একটা পণ্য কিনবে, এটাকে একেবারে সহজ ব্যাপার চিন্তা করাটা স্রেফ বোকামি ছাড়া অন্য কিছুই না। যাই হোক, আমি সেলসের শক্তিটা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করলাম, সবাইকে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। দেন পরবর্তী স্টেপে যাই যে সেলটা আসলে বাড়ানোর টেকনিকগুলো কী হতে পারে। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে স্পেসিফিক কিছু টেকনিকের কথা বলবো, স্পেসিফিক কিছু রুলসের কথা আমি বলবো, যেটা হয়তো আপনারা যদি কাজে লাগান তাহলে আপনাদের জন্য একটা ভালো রেজাল্ট আসতে পারে। সেল বৃদ্ধি করার জন্য কী করণীয় আমার? প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে। আমি শুধু বলে দিলাম আর অটোমেটিক্যালি রাত্রে আপনি ঘুমায় থাকলেন, সকালবেলা থেকে হুড় করে পণ্য বিক্রি হয়ে যাবে না, এটা চিন্তা করাটা মানে শুধু বোকামি না, মহা বোকামি। আমি কিছু তথ্য শেয়ার করব, কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটাকে আপনার অবশ্যই স্টাডি করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আপনাকে আরও বেশি জানতে হবে, আরও বেশি পড়তে হবে। দেন সেখান থেকে যেইগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে সেইগুলো আপনার বিজনেসে, আপনার উদ্যোগে অ্যাপ্লাই করেন। যদি সেখান থেকে 2টা 4টাও কাজে লাগে, আশা করি খুব ভালো রেজাল্ট হবে। তবে হ্যাঁ, যে টেকনিকগুলো শেয়ার করা হচ্ছে, যে টেকনিকগুলো এখন দেখানো হবে, সেই টেকনিকগুলো ডেফিনেটলি প্রত্যেকটা টেকনিক শতভাগ কার্যকরী, শতভাগ কার্যকরী। এখন পর্যন্ত এই টেকনিকগুলোর উপরে কেউ নেগেটিভ রিভিউ দেয়নি বা নেগেটিভ কোনো পারসেপশন অ্যাপ্লাই করেনি, এটা আপনাদেরকে আমি ইনশিওর করছি। নাম্বার 1, কাস্টমারদের, আপনি যে কাস্টমারের সাথে ডিলিংস করেন বা আপনার পণ্য যার কাছে আপনি বিক্রি করতে চাচ্ছেন, আগামীতে হয়তো আপনার ক্রেতা তিনি হবেন, এই সম্ভাব্য যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলো কারা, এটা হচ্ছে প্রথমে আপনার একটা সিলেকশনের ব্যাপার আছে। দেন এই মানুষগুলোর সাথে আপনার একটা চমৎকার সম্পর্ক তৈরি করতে হবে।
একদম চমৎকার একটা সম্পর্ক তৈরি করতে হবে। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হতে পারে, আপনার বন্ধু বান্ধবের যে আত্মীয় স্বজন তারা হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা তারা হতে পারে, ফ্রেন্ড সার্কেলের আত্মীয় স্বজন যারা আছে তারা হইতে পারে। মানে এটা আসলে সুনির্দিষ্ট কিন্তু কোনো দেয়াল নাই। আপনি এটাকে ধীরে ধীরে অনেকটা দূর পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে আমার সাথে আপনার ভালো সম্পর্ক, আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমার মাধ্যমে আমার 10জন ভালো বন্ধুর সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর এগুলো কিন্তু এখন খুব সহজ ব্যাপার। দেখবেন যে আমি পার্সোনালি আমার একেবারে ব্যক্তিকেন্দ্রিক এমন কিছু পোস্ট হয়তো আমি ফেসবুকে করে থাকি, যেগুলোতে আপনি বা আপনাদের মতো সম্পর্ক যাদের সাথে আমার আছে তারা হয়তো কমেন্ট করার মতো প্রয়োজন বোধ করে না, কিন্তু ওই টাইপের পোস্টগুলোতে কিছু সংখ্যক মানুষ কিন্তু কমেন্ট করে দেখবেন। সেই মানুষগুলো কারা জানেন কি? ওই মানুষগুলো কিন্তু আমার সবচেয়ে ক্লোজ মানুষগুলো, যে মানুষগুলোর সাথে আমি সবসময় টাচে থাকি। তো আপনি সহজেই কিন্তু তাদের ফ্রেন্ড লিস্টে যেতে পারেন, তাদের সাথে আপনি হাই হ্যালো করতে পারেন, বা তারা আমার পোস্টে কমেন্ট করছে, সেই কমেন্টে গিয়ে আপনি রিপ্লাই করলেন, একটা পজিটিভ রিপ্লাই করলেন। তাদের সাথে খুব চমৎকার একটা সম্পর্ক কিন্তু তৈরি করা খুব জটিল কিছু না, খুব সহজ ব্যাপার। আর আমরা চাই কিনা সেটা হলো ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম যে সম্ভাব্য যে কাস্টমারগুলো আছে তাদের সাথে আপনাকে একটা চমৎকার সম্পর্ক তৈরি করতে হবে। এই চমৎকার একটা সম্পর্ক যখন আপনি তৈরি করতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট বিক্রি হতে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই সম্পর্কটা অবশ্যই আমি বলি সবসময়ের জন্য, সেটা হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের তৈরি করতে হবে। কাস্টমারের সাথে আপনাদের সম্পর্কটা হইতে হবে একদমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এর বাইরে কোনো কিছুই না। এবং সম্পর্ক তৈরি হওয়ার পরে যখন তাদের সাথে আপনি ডিল করবেন কাস্টমার হিসেবে, তাদের সাথে আপনার কার্যক্রম যখন শুরু হবে, হাই হ্যালো, আমি একটা পণ্য কিনবো বা আমি একটা পণ্য বিক্রি করবো, আপনার সাথে যখন আমার যোগাযোগ হচ্ছে, কথাবার্তা শুরু হলো, তখন উচিত হচ্ছে প্রথম কথা বলার পরে ঠিক দ্বিতীয়বার থেকে, অথবা প্রথমবার কথা শুরু করেছেন ঠিক এর পরে যে কথাটা আপনি বলবেন তখনই আপনি বাই নেমে তাদেরকে মেনশন করবেন। বাই নেমে মিন কিন্তু ডিরেক্ট শুধু আমার নাম, যেমন মিস্টার রবি বা রবি ভাই, হ্যাঁ, বা নিপু, রিপু, আপনি নিপু ম্যাম বলতে পারেন, বা নিপু আপু বলতে পারেন, রত্না ম্যাম, রত্না আপু বলতে পারেন। হ্যাঁ, এই টাইপের, মানে আপনি আমার নামটাকে যে মনে রাখতে পারছেন, আমাকে যে খুব সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়টা কিন্তু কাস্টমারকে বোঝাইতে হবে। এরকম অসংখ্য কাস্টমার আছে যাদের সাথে আমরা প্রথম 10 দিন 15 দিন ডিল করি, সে আমার পণ্য নেয়নি, সম্ভাব্য ক্রেতা সে, তার নাম আমি বলতে পারি না, নামই ভুলে গেছি আমি। তার সাথে যখন কনভারসেশন করি, এমনভাবে কনভারসেশন করি, সেই কনভারসেশনে ওই ব্যক্তি কিন্তু বুঝে ফেলা যায় তার সাথে আপনার এমন কোনো সম্পর্ক আসলে তৈরি হয়নি। আর আপনার সাথে যদি একটা বেটার সম্পর্ক তৈরি না হয়, তাহলে আপনার কাছ থেকে অনলাইনে কেন পণ্য কিনবে ভাই? আপনি এটার জায়গায় ওইটা যদি ধরাই দেন, তাহলে এটা দেখবে কে? এই যে সম্পর্ক থেকে যে বিশ্বস্ততার ব্যাপার তৈরি হয়, বিশ্বাসের ব্যাপার যে তৈরি হয়, সেই বিষয়টাকে সামহাও আমরা গুরুত্ব দিচ্ছি না বা গুরুত্ব দিতে পারছি না। এই কারণে কিন্তু আমাদের রেজাল্ট বরাবরই খারাপ, আমি বলবো বরাবরই খারাপ। যেটা বলছিলাম, টেকনিক হচ্ছে একেবারেই সম্ভাব্য কাস্টমারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। ফার্স্ট কনভারসেশনের ঠিক মাঝামাঝি সময় থেকে বা শুরু থেকেই চেষ্টা করবেন তার নামটাকে মেনশন করা, সম্বোধন করবেন, রবি ভাই বা মিস্টার রবি, হ্যাঁ, বা বিথি আপু যদি থাকে বিথি আপু বলে সম্বোধন করতে পারেন, বা বিথি ম্যাম বলে সম্বোধন করতে পারেন। হ্যাঁ, এরকমভাবে নামটা দিয়ে কথা বলা শুরু করবেন। তাতে করে ওই কাস্টমার বুঝতে পারবে যে আপনি ঠিক ডিপলি তাকে বোঝার চেষ্টা করছেন, ডিপলি তাকে মনে রাখার চেষ্টা করছেন, তার নামটা অন্তত আপনার মুখস্থ হয়ে গেছে। এটাকে অবশ্যই গুরুত্ব দেবেন কাস্টমার, এবং গুরুত্ব দেওয়াটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক আছে, কাস্টমারকে অবশ্যই বোঝার চেষ্টা করবেন। অবশ্যই কাস্টমারকে বোঝানোর চেষ্টা তো আমরা সবাই করি। আমার পণ্য এরকম, মানে শুরুতে জাস্ট হাই হ্যালো হওয়ার সাথে সাথে আমরা কাস্টমারকে এমনভাবে বোঝানো শুরু করি, মানে পৃথিবীর সবচেয়ে ভালো পণ্য আমি বিক্রি করি, এরকম পণ্য পৃথিবীর কোথাও দ্বিতীয়টা তৈরি হয় নাই, অসম্ভব এটা। অথচ কাস্টমারের সাথে কনভারসেশনে আপনার শুরু থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে কাস্টমারকে বোঝার চেষ্টা করেন। কাস্টমারকে বোঝানো খুব বেশি জরুরি না এই মুহূর্তে, কাস্টমারকে আপনি বোঝাতে পারবেন, সামনে সেই সুযোগটা আপনার তৈরি হবে। আপনি গিয়ে কাস্টমারকে বোঝার চেষ্টা করেন, কাস্টমার কী চায়, কাস্টমারের প্রয়োজনটা কী, কাস্টমার কোন বিষয়টাতে খুব বেশি দুর্বল মনে হচ্ছে, কোন প্রোডাক্টটা আসলে তার না হলেই না, তার নির্দিষ্ট পছন্দটা কোন টাইপের। শুধু পণ্য হলেই যে হবে এমন তো না, সেই পণ্য ঠিক কী কোয়ালিটির পণ্য উনি চাচ্ছেন। এই যে কাস্টমারকে গেস করা, কাস্টমারের পালস সম্পর্কে বোঝা, কাস্টমার সম্পর্কে বোঝা, এটা কিন্তু খুব খুব জরুরি। এটা খুব বলছিলাম যে আসলে কাস্টমারের সাথে যে সম্পর্কের ব্যাপারটা বললাম, এবং কাস্টমারকে বোঝানো না, শুরুতে চেষ্টা করেন কাস্টমারকে বোঝার। এক কথায় এটা শেষ,
কাস্টমারকে বোঝার চেষ্টা করেন। কাস্টমারকে বোঝানোর কাজটা সবাই করতে পারে, এটা আপনি খুব ভালো পারেন আমি খুব কম পারি এরকম না। কাস্টমারকে সবাই কম বেশি বোঝাতে পারে, কিন্তু কাস্টমারকে এত বোঝানোর দরকার নেই, শুরুতে কিছুই বোঝানোর দরকার নেই, শুধু কাস্টমারকে আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যদি কাস্টমারকে বোঝার চেষ্টা করেন এবং ফাইনালি যদি বুঝতে পারেন, তাহলে আপনি গেম, তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন এখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেন কাস্টমারকে সন্তুষ্ট করুন। আচ্ছা, কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য কি করবেন আপনি, আপনার করণীয় কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আমাদের অনেকের মাঝেই কিন্তু বেশ নেগেটিভ কিছু পারসেপশন আছে কাস্টমারকে সন্তুষ্ট করার যে ব্যাপারটা। আসলে আপনি কিভাবে তাদেরকে সন্তুষ্ট করবেন, কিভাবে তাদেরকে খুশি রাখবেন? একজন উদ্যোক্তা হিসেবে একজন কাস্টমারকে খুশি করার জন্য খুব বেশি কিছু করতে হয় না, ট্রাস্ট মি, খুব বেশি কিছু করতে হয় না। আমি ক্রেতা হিসেবে যখন কোথাও যাই বা কোনো উদ্যোক্তার কাছ থেকে আমি যখন কোনো পণ্য নেই, যদি ডিরেক্টলি আমি খুব কম পণ্যই নেই, আমি কোনো না কোনো মিডিয়া কোনো কোনো ভায়া হয়ে আমি তাদের কাছ থেকে পণ্য নেই, কিন্তু এরপরেও তাদের সম্পর্কে বোঝার চেষ্টা করি, আমি ওই উদ্যোক্তা সম্পর্কে জানার চেষ্টা করি। কিন্তু ফিজিক্যালি যখন কোনো দোকানে গিয়ে বা কোনো শপিং মলে গিয়ে আমি যখন পণ্যটা কেনার চেষ্টা করি, তখন কয়েকটা বিষয় আমি দেখি যে আমি কি কারণে সন্তুষ্ট হব, কোন বিষয়গুলোতে সন্তুষ্ট হলেই আমি পণ্যটা শুধুমাত্র নিব। এই বিষয়টা কিন্তু আমি খুব গুরুত্ব সহকারে দেখি। সেটা কি, যিনি সেলসম্যান বা যিনি উদ্যোক্তা বা যিনি দোকানের মালিক, যিনি আমাকে আমাকে ডিল করছেন ওই পণ্যটা দেওয়ার ক্ষেত্রে, তার অ্যাটিটিউডটা কেমন, উনি কথা কিভাবে বলছেন, ওনার ভাষাগুলো কেমন, আসলে উনি যখন কথা বলছেন তখন কি হাত পা ছুঁড়ে ছুঁড়ে কথা বলছেন, নাকি খুব সুন্দরভাবে নম্র ভদ্রভাবে উনি কথা বলছেন। উনি আমাকে, আমি যখন তথ্য জানতে চাচ্ছি তখনই শুধু তথ্য জানাচ্ছেন, এর অতিরিক্ত উনি কোনো কথা বলছেন না। উনি খুব হাসি মুখে শুরু থেকেই কথা বলছেন, এবং ওনার অ্যাটিটিউডটা এরকম, ওনার কথা বলার স্টাইলটা এরকম যে পণ্যটা সেল হতেই হবে, নট লাইক দ্যাট, কিন্তু ওনার পণ্যটা যে ভালো এবং আমার যেটা প্রয়োজন সেই পণ্যটা যে এই পণ্যটাই, এটা উনি বোঝাতে সক্ষম হয়েছেন। এক হচ্ছে হাসি মুখে শুরু থেকে কথা বলা, দুই নম্বর হচ্ছে আমার আচরণ এবং ব্যবহার দিয়ে তাকে, কাস্টমারকে জানান দেয় এবং বোঝানো যে আপনি সঠিক মানুষটার কাছে এসছেন, আপনি সঠিক পণ্যটাই নিচ্ছেন, আপনার সমস্যার সঠিক সমাধানটা এখান থেকেই হবে। এটা কিন্তু একজন কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট, একদমই যথেষ্ট। হ্যাঁ, এর সাথে এডিশনাল যেটা বর্তমান সময়ে খুব বেশি দেখা যায়, বসুন্ধরা সিটি বলেন বা যমুনা ফিউচার পার্ক বলেন, ইভেন নিউ মার্কেটের কিছু দোকানে গেলেও আমি পেয়েছি, এর মধ্যে কয়েকটা জায়গাতে আমি পেয়েছি। ইভেন গতকালকেও একটা বিশেষ জিনিস কেনা হলো, তো আমার ওয়াইফকে সাথে নিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে পণ্যটা কেনার সময় নিয়ে আমাকে নিজে থেকে বললেন যে স্যার, কিছু যদি মনে না করেন, আপনি যদি পণ্যটা চয়েস করেন এবং ফাইনালি যদি এটা নেন, তাহলে স্যার আপনার জন্য স্পেশাল আমার একটা গিফট, আমার পক্ষ থেকে একটা গিফট আছে। এখন সেই গিফটটা কী টাইপের, এর ভ্যালুটা কেমন, এটি কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু উনি যে আমাকে বলতেছেন একটা গিফট দিবেন আমাকে, আমার কাছে খুব ভালো লাগলো। এবং ফাইনালি সে পণ্যটা যখন প্যাক করছে, তখন প্রথমে সে তার সেই গিফটটা বের করে আমার সামনে নিয়ে বললো, স্যার এটা আপনার জন্য গিফট, দেন প্যাকের মধ্যে দিয়ে এরপরে সে আমার সেই প্রোডাক্টটা ব্যাগে দিয়ে উনি প্যাক করে দিলেন। একজন কাস্টমারকে খুশি করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, এই মেথডগুলোর বাইরেও যদি আপনার কাছে মনে হয় যে কাস্টমারকে খুশি করার আরও কিছু পন্থা আছে, ডেফিনেটলি আছে, তো আপনি সেগুলোকে ইউজ করতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে কাস্টমারকে অবশ্যই অবশ্যই সন্তুষ্ট করতে হবে, না হলে আপনার মতো এই একই পণ্য নিয়ে 2000 মানুষ কাজ করে, যাদের মধ্যে 100 মানুষকে আমরা চিনি। আপনার কাছ থেকে পণ্য নেওয়ার তো দরকার নেই আমার, আপনার কাছ থেকে কেন পণ্য নিব আমি? এই কেন উত্তরের অন্যতম একটা বিষয় হচ্ছে আপনি আমাকে সন্তুষ্ট করতে পারছেন কিনা, আমাকে হ্যাপি করতে পারছেন কিনা। এই জিনিসটা যদি কনফার্ম করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেল বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% বেড়ে যাচ্ছে, কিন্তু 90% সম্ভাবনা বেড়ে যাবে আপনার সেল হওয়ার ক্ষেত্রে। কাজে এটাকে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন। কাস্টমারদের কথা মনোযোগ দিয়ে শোনা, আমরা খুব বেশি মিসিং করি এই জায়গাটাতে। কাস্টমার হাই হ্যালো, আপু বা ভাইয়া আমার তো অমুক পণ্যটা একটু পছন্দ হয়েছিল, আপনার ওই পণ্যটা দেখেছিলাম, আপু ওই পণ্যটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। শুধু উনি কথা বলতে চাইছে, আমি 15 লাইনের রীতিমধ্যে একটা রচনা লিখে তাকে সেল করে দিছি। তো যেটা বলছিলাম যে কাস্টমারদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে কাস্টমারদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ভাই এর ধারে কাছে আমরা কেউ নাই। এরকম একজন উদ্যোক্তাও আমাকে দেখাইতে পারবেন না, আমি সহ, আজকের এই সেশনে আমি সহ যারা যারা আছি ভাই, একজন উদ্যোক্তাও নাই যারা কাস্টমারের কথা খুব মনোযোগ দিয়ে শুনি। শুধু বললাম যে আমি শুধু নক করব, আপু বা ভাইয়া আমার
এই পণ্যটা পছন্দ হয়েছে, পণ্যটা আপনার কাছে আমি দেখেছি, পণ্যটার ডিটেলসটা আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে আপু, এটা নিয়ে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। ওমা, শুধু কথা বলতে চাইছেন, আমি 20 লাইনের রিতমের একটা রচনা লিখে তার মেসেঞ্জারে সেন্ড করে দিছি। এখন উনি এটাতে বিরক্ত হবেন নাকি বিব্রত বোধ করবেন, এটা বোঝার চেষ্টা আমি করি নাই, একদমই চেষ্টা করি নাই। অথচ আমাদের করণীয় যেটা ছিল সেটা হচ্ছে কাস্টমার যে কথা বলছেন তার কথাগুলো মন দিয়ে শোনা, একদম শতভাগ মনোযোগ দিয়ে তার কথাটা শোনা। জি আপু বা জি ভাজি বলেন, যে আরও কীভাবে হেল্প করতে পারি। উনি বলছেন জি আপু আরও কোনো তথ্য দিয়ে শেয়ার করতে পারি কিনা, যদি আরও কোনো তথ্য লাগে আপনি দয়া করে আমাকে বলেন। উনি বলবেন আপু আর কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, ওনাকে শুধু টেকনিক্যালি আপনি প্রশ্নগুলো করতে পারেন, উনি বলতে থাকবে ওনার সমস্যা, ওনার প্রয়োজন, ওনার চাহিদা, ওনার চয়েসটা কী। হ্যাঁ, উনি কী টাইপের পণ্য বেসিক্যালি পছন্দ করেন, মানে কেমন লংজিভিটির জিনিস উনি নেন, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আপনি ওনার 10টা কথার পরে আপনি একটা করে প্রশ্ন করলেই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এই যে মনোযোগ দিয়ে ওনার কথাটা শোনা, কাস্টমারের কথা যখন মনোযোগ দিয়ে আপনি শুনবেন, ওই কাস্টমার 80% কনভিন্স হয়ে যায় আপনার পণ্যটা কেনার ক্ষেত্রে। পণ্য কোত্থেকে আসছে, বান্দরবন থেকে না, খাগড়াছড়ি থেকে না, টেকটাপ তেঁতুলিয়া থেকে, ভাই এইগুলো দেখবে না। আপনার এই যে তার মনোযোগ, তার দৃষ্টি আকর্ষণ আপনি এমনভাবে করছেন, তার কথাটা এতটা সিরিয়াসলি আপনি নিচ্ছেন, সিরিয়াসলি শুনছেন, এই বিষয়টাকে সে যখনই বুঝতে পারবে তখন আপনার পণ্য কেনার ব্যাপারে 80% সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এটা কতটা আর্জেন্ট একটা ব্যাপার দেখেন। কিন্তু আমরা এটার সেরকম গুরুত্ব আসলে কেউই দেয় না। আমি নিজেকে দিয়েই বললাম যে আমি নিজেই আসলে সেরকম গুরুত্ব দিই না, কারণ মন চায় যে একটু কথা শোনাই। আসছে একজন কাস্টমার, আমার পণ্যের একটু জয়গান যদি না করি, এর গুণকীর্তন যদি আমি সেভাবে না করি, তাহলে কেমনে সেল হবে? ভাই জামদানি না, এত গুণকীর্তনের কি আছে বলেন আমাকে। হ্যাঁ, আমি সবচেয়ে ভালো একটা মিষ্টি বানাচ্ছি, হোমমেড মিষ্টি, এটা নিয়ে আমার এত গুণকীর্তন তো লাগবে না ভাই। হ্যাঁ, গুণকীর্তন দিব, ওয়েট করেন, আপনার কথা আগে শুনি মন দিয়ে, আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, ডিটেলসটা শুনবো, এতটাই মনোযোগ দিয়ে শুনবো, ফাইনালি উনি গিয়ে ওনার আর কোনো প্রশ্নই থাকবে না। উনি বলবো যে আপু বা ভাইয়া এই পণ্যটা পাঠাই দেন তো আপনি, এটা কুরিয়ার চার্জ কত লাগবে বলেন, আর এটা ডেলিভারি সিস্টেমটাকে আমাকে একটু বলে দেন, আমি তাহলে ওইটা এভাবে পেমেন্ট করছি। আপনার কথা বলারই প্রয়োজন হবে না যদি তার কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনেন। যাই হোক, এই মনোযোগ দিয়ে শোনার ব্যাপারটাকে গুরুত্ব সহকারে নিতে পারেন, এটা পয়েন্টটা নোট ডাউন করে রাখতে পারেন, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এটার সাথে সাথে কিন্তু যে পূর্ণ মনোযোগের ব্যাপার, একই ব্যাপার কিন্তু আপনি ফিজিক্যালি কথা বলেন বা ওভার ফোনে যখন কথা বলবেন, তখন ধীরস্থিরভাবে পূর্ণ মনোযোগ দিয়ে আপনি কাস্টমারের বা সম্ভাব্য কাস্টমারের কথাটা শুনবেন। এটা আপনার বিজনেসের জন্য, আপনার উদ্যোগের জন্য, আপনার সেল বৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক রকমের ভূমিকা রাখবে, কোনো সন্দেহ নেই। যাই হোক, এরপরে যেটা হচ্ছে আপনার পণ্য বা সেবার মান প্রদর্শনের ব্যাপার। এত সময় আপনি কাস্টমারের কথা শুনেছেন, কাস্টমার কী কথা বলছে, কীভাবে বলছেন, একদম শতভাগ মনোযোগ দিয়ে তার তার কথাগুলো শোনার চেষ্টা করলেন। যখন তার কথাগুলো শেষ, তখন আপনার কাজ কি? তখন আপনার কাজ হচ্ছে আপনার পণ্য অথবা সেবা, এটার মান, এটার বিস্তারিত একদম সংক্ষিপ্তভাবে ডিটেল তুলে ধরা। সংক্ষিপ্তভাবে ডিটেল তুলে ধরবেন, মানে ওনার কথা, একজন কাস্টমারের কথা যদি আপনি 10 মিনিটে শোনেন, তাহলে আপনি চেষ্টা করবেন 2.5 থেকে 3 মিনিটের মধ্যে আপনার পণ্যর বিস্তারিত, কোয়ালিটি, সমস্ত বিষয়গুলো 2.5 থেকে 3 মিনিটের মধ্যে তাকে জানিয়ে দেওয়া। এই কাজটা যদি করতে পারেন, সেক্ষেত্রে একজন কাস্টমার খুব খুব বেশি হ্যাপি হয় এবং সে এতটা কনফিডেন্ট গ্রো হয় তার মধ্যে যে ইয়াল্লা, এই উদ্যোক্তা তো এই বিষয়ে স্পেশালিস্ট, তার পণ্য সম্পর্কে স্পেশালিস্ট, এবং এই পণ্য শুধু সেই সেল করে না, আমি তো এই পণ্য তার কাছ থেকে না নিয়ে অন্য কারোর কাছ থেকেও নিতে পারি। আমি আরও 2-4 জনের সাথে কথা বলছি, তারা তো এত ভালো জানে না, এত ভালো তো বলতেই পারলো না। উনি মাত্র 2-3 মিনিটের মধ্যে ডিটেল বলে ফেলে এত সুন্দর করে। এই পণ্য সম্পর্কে ওনার যে ধারণা, ডেফিনেটলি উনি আমাকে ভালো পণ্যটাই দিবেন। উনি ফ্রড লোক না, ফ্রড লোকরা এত কিছু জানার কথা না। উনি যেভাবে আমাকে বুঝালেন, যেভাবে জানালেন ওনার পণ্য সম্পর্কে, ওনার পণ্যটা খারাপ হওয়ার কথা না। মানে অটোমেটিক্যালি একজন কাস্টমারের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাস তৈরি হওয়ার জায়গা থেকে কিন্তু তিনি আপনার কাছ থেকে পণ্যটা কেনার ব্যাপারে আগ্রহী হবেন। আপনি আপনার পণ্যের মান বা এটার কোয়ালিটির যে ব্যাপার বলছে, এটার কোয়ালিটি বা এটার ডিটেলস, এই পণ্যের বিস্তারিত আপনি যখন কাস্টমারের সামনে তুলে ধরবেন, কখন তুলে ধরবেন? তার কথা, কাস্টমারের কথা বিস্তারিত শোনার পরে, ডিটেল মনোযোগ দিয়ে শোনার পরে সে জানতে চাচ্ছে, দ্যাটস ওয়াই আপনি পণ্য এবং সেবা, এটার মান এবং এটার বিস্তারিত 2.5 থেকে 3 মিনিটের মধ্যে আপনি যদি ডিসক্রাইব করে দিতে পারেন, দেন আপনার পণ্যের বাজার ব্যবস্থা সম্পর্কে অবভিয়াসলি এটা জানতে হবে।
আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন সেই পণ্যটা হুট করে সেল বেড়ে গেল বা কমে গেল, বেড়ে গেলে মহা খুশি হওয়ার দরকার নাই, কমে যাচ্ছে সেটা নিয়ে একবারে ঠাড়া পড়ছে আমার মাথার উপরে এটা চিন্তা করার কোনো কারণ নাই। বাজারের ব্যবস্থা এইটা সম্পর্কে আপনাকে খবর রাখতে হবে, এটা সম্পর্কে ধারণা রাখতে হবে যে এই মুহূর্তে বাজারটা কেমন, আমার পণ্যটা কাস্টমাররা কেমনভাবে নিচ্ছে, তাদের মন্তব্যটা কেমন আসলে, এটা অবশ্যই জানার চেষ্টা করতে হবে। আপনার বাজারে এই মুহূর্তে আপনার এই টাইপের পণ্য বা এই পণ্যটার অবস্থান কোথায়, মানুষ এটা নিয়ে কী চিন্তা করছে, মানুষ এটা নিয়ে কী বলাবলি করছে, এই পণ্যটার সেলটা কেমন, একেবারে ভোক্তা পর্যন্ত এই পণ্যটার যে যে নেটওয়ার্ক যে চেইনটা, সে চেনের মধ্যে কোথাও কোনো ফল্ট করছে কিনা, কোথাও কোনো মিসিং হচ্ছে কিনা, কোথাও কি এই পণ্যটাকে নেগেটিভ পারসেপশন মানুষের মধ্যে তৈরি করছে কিনা, নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে কিনা, এই বিষয়টাকে জানার চেষ্টা করতে হবে। মানে একবারে এক কথায় হচ্ছে বাজারের অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে। কোন বাজার সম্পর্কে? আপনার পণ্য, আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন সেই পণ্যের বর্তমান বাজারটা কেমন, সেটার সেলটা কেমন, মানুষ এটা সম্পর্কে, ক্রেতা এটা সম্পর্কে কেমন মতামত দিচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। এটা খুব খুব বেশি জরুরি। দেন কাস্টমারের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখা। আমি একবার পণ্য কিনেছি আপনার কাছ থেকে, আমার মতো অসংখ্য মানুষ আপনার কাছ থেকে পণ্য কিনেছে, আলহামদুলিল্লাহ একবার পণ্য বিক্রি করছি তো রবিবার মতো কাস্টমার থাকলেই কি আর না থাকলেই কি। এই যে আমাদের একটা মেন্টালিটি, কি বলবো এটাকে, মানে কি টাইপের মেন্টালিটি, যাই হোক এটা নিয়ে আর কথা না বলি, কিন্তু এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, একদমই বের হয়ে আসতে হবে। সম্ভাব্য ক্রেতা, এক্সিস্টিং ক্রেতা দুইজনই সমান সমান গুরুত্বপূর্ণ। একজন সম্ভাব্য ক্রেতা যিনি আপনার শোরুম পর্যন্ত বা আপনার পর্যন্ত কাছাকাছি আসছেন কাস্টমার হওয়ার জন্য, উনি আপনার ঘরের লক্ষ্মী। আমি আপনার এক্সিস্টিং একজন কাস্টমার, আমিও আপনার ঘরের লক্ষ্মী। শুধু ঘরের লক্ষ্মী না, আমার মাধ্যমে আরও 10জন কাস্টমার তৈরি হইতে পারে, এই সুযোগ সম্ভাবনা কিন্তু আছে। কাজেই এই কাস্টমার সেটা হচ্ছে সম্ভাব্য এবং এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদের সাথে চমৎকার একটা সম্পর্ক নিয়মিত বজায় রাখতে হবে, নিয়মিত একটা যোগাযোগ রাখতে হবে, মানে কোনো গ্যাপ দেওয়া যাবে না এখানে। সপ্তাহে 1 দিন 2 দিন যোগাযোগ করেন, কোনো না কোনোভাবে আর এখন তো যোগাযোগ করার খুব ভালো অপশন আছে। তার প্রোফাইলে যান, ফেসবুক প্রোফাইলে যান, কোনো একটা পোস্ট, কোনো একটা ছবি, একটা কমেন্ট করে আসেন, জাস্ট একটা কমেন্ট করে আসেন, কোনো সমস্যা নাই। 2 সপ্তাহে 1 দিন একটা মেসেজ তাকে সেন্ড করেন, জাস্ট হাই হ্যালো আব্বু কেমন আছেন, ভাই কেমন আছেন, দ্যাটস অল। সম্পর্কটা তৈরি, মানে সম্পর্কটা বজায় রাখেন। আপনার ওই সময় পর্যন্ত, পণ্যটা বিক্রি করা পর্যন্ত তার সাথে যে একটা সম্পর্ক আপনার তৈরি হয়েছে, সেই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য ওই সম্পর্ক ওই পর্যন্তই থাক, ওর থেকে বৃদ্ধি পাওয়ার দরকার না, ওই পর্যন্তই থাক, কিন্তু সেই সম্পর্কটা নিয়মিত রাখেন। এই সম্পর্কটা বজায় রাখার জন্য নিয়মিত যোগাযোগ রাখেন। বলছিলাম সেটা হচ্ছে যে আপনার পণ্য বিক্রি করার ক্ষেত্রে মাঝে মাঝে আকর্ষণীয় অফার দেয়া, এই ব্যাপারে আমার মনে হয় সবারই কম বেশি ধারণা আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা হলো বৈশাখ মাসে হচ্ছে অফারগুলো শীতকালীন অফার দিই, শীতকালে যা বৈশাখ মাসের অফার দিই, এই অফারগুলোর সিস্টেমটা বন্ধ করতে হবে। আপনার কখন কোন সময় কোন অফারটা দেওয়া উচিত, কোন অফারটা কার্যকরী, সেটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, সেটা নিয়ে জানার চেষ্টা করতে হবে। সেটা নিয়ে আপনি যত ভালোভাবে জানতে পারবেন, ভালোভাবে জানার চেষ্টা করবেন, ভালোভাবে জানতে পারবেন ফাইনালি, তখন কিন্তু আপনি অফারগুলো দিলে সেটা কার্যকরী হবে। এটার খুব সুন্দর একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। সেটা হচ্ছে লাইক আমি একটা সেলফোন কিনতে গেলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে বর্তমানে সেলফোনের সাথে কিন্তু কোনো ইয়ারফোন বা হেডফোন এটা কিন্তু প্রোভাইড করে না, এটা আসেও না। ইভেন এটার সাথে কোনো চার্জার থাকে না, এটার সাথে শুধু একটা ক্যাবেল থাকে, মানে চার্জিং ক্যাবেল, যেটা ডাটা ক্যাবেল বলি, চার্জিং উইথ ডাটা ক্যাবেল একটা থাকে, আর একটা সেলফোন থাকে। এডিশনাল কিন্তু আর তেমন কোনো কিছুই থাকে না। এখন আমি একটা সেলফোন কিনলাম, উনি সেলফোনের সাথে আমি না চাইতে উনি একটা অফার দিয়ে দিচ্ছেন, বা আমি এই অফার দেখেই হয়তো ওনার শোরুমে গিয়েছে, যে ওখানে লেখা আছে অফারে যে ডিসকাউন্ট হচ্ছে 10%, দেন আকর্ষণীয় অফার আছে, আকর্ষণীয় উপহার আছে। আমি গেলাম, আমি সেলফোনটা নিলাম, উনি 10% ডিসকাউন্ট করলেন, পাশাপাশি উনি আমাকে একটা ইয়ারফোন গিফট করলেন। বা একটা চার্জার, হয়তো আমার বাইরের থেকে কিনলে এটা প্রায় নর্মাল একটা ভালো চার্জার, এখন যে চার্জারগুলো বিক্রি 1800-1900 টাকা একটা চার্জারের দাম, ঠিক আছে, তুমি হয়তো সেই চার্জারটা আমাকে গিফট হিসেবে দিচ্ছেন। এইগুলো কিন্তু মারাত্মক একটা ব্যাপার, যে আমি একটা সেলফোন কিনতেছি, এডিশনাল আমার কস্ট এটা কেনার জন্য যাবে প্রায় 1000 বা 1200 1500 1800 টাকা যাবে, সেটা আমার করা লাগতেছে না, উনি আমাকে একটা গিফট করতেছেন। আচ্ছা ধরেন সেটা না, উনি আমাকে একটা হেডফোন, মাইক্রোফোন, ইয়ারফোন দিচ্ছেন। ভাই সেলফোন থাকলে ইয়ারফোন তো লাগেই, ইয়ারফোনটা ইউজ করবোই আমি। সেলফোনের সাথে তো এইটা একবারে মানে এটা তো এপিটার ওপি, তাই না? সেলফোন মানেই ইয়ারফোন লাগবে, ইয়ারফোন থাকলে তো সেলফোন খুবই বেশি কার্যকরী। কথা বলতে পারতেছি না, শুনতে পারছি না, ইয়ারফোনটা লাগলাম, খুব স্মুথলি শুনতে পারছি বা বলতে পারছি।
এটা সেলফোন বিক্রির ক্ষেত্রে ইয়ারফোনটা ঠিক আছে। এখন গাড়ি বিক্রি করতেছেন, সেটার সাথে যদি গিফট হিসেবে আপনি ইয়ারফোন দেন, অফার যদি ইয়ারফোনের দেন, তাহলে বিক্রি হবে ভাই? বলেন বলেন তাও, এটা এটা সম্ভব আসলে? হ্যাঁ, আমি সেলফোন কিনতে গেছি, সেটার সাথে আপনি আমার একটা খাবার প্লেট একটা গিফট করতেছেন, এটা কি মানায়? এটার সাথে এটা যায়? এটার সাথে এটা চলবে? চলবে না। এই জন্য স্পেশাল অফারগুলো যখন দেবেন, সেই স্পেশাল অফার দেওয়ার সময় সময়, পরিবেশ, পরিস্থিতি, সর্বোপরি আপনার পণ্যর সাথে সমন্বয় রেখে সে অফারগুলো দিবেন। সময় বুঝে, পরিস্থিতি